শুভ সকাল টিনা। শুভ সকাল আজমির। শুভ সকাল। দর্শক নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। প্রতিদিনের সকালের বাংলাদেশে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। সকালের বাংলাদেশে অনেক আয়োজন থাকে আপনাদের জন্য। আমরা প্রতিদিনের জীবনযাপনে যে অনুষঙ্গগুলোকে খুঁজে পাই সেগুলোই চেষ্টা করি আপনাদের সামনে হাজির করতে, এবং আমরা চেষ্টা করি সারা দিনটা আপনাদের সামনে গুছিয়ে দিতে। তাই শুরুতেই বলতে চাই যে 1 ঘন্টা নানান রকমের অনুষঙ্গ নিয়ে সাজানো আছে, যেমনটা আপনি অন্যান্য দিনেও আমাদের মাঝে খুঁজে পান, নিশ্চয়ই আপনাকেও আমরা পাচ্ছি। আজমির হাসান কনক আমার নাম, এবং টিনা নন্দী। আজমির টিনা, অনেকদিন পরে আপনাদেরকে শুভ সকাল বলার সুযোগ পেলাম, তাই ভীষণ ভালো লাগছে। মানে একটা সপ্তাহ আপনাদের থেকে দূরে ছিলাম একটু অসুস্থতার কারণে। যাই হোক, আবার ফিরে এসে একেবারেই মানে জন্মনে হয়ে গেছে আরও বেশি, অনেক করে। তাই আরও বেশি করে বলতে চাই শুভ সকাল, প্রত্যেকের দিনটি ভালো কাটুক। আর গতকাল মাধ্যমিকের রেজাল্ট হয়েছে, যারা A+ গোল্ডেন A+ পেয়েছো তোমাদেরকে অভিনন্দন তো থাকলো। যারা পাওনি তারা মন খারাপ করবে না, তোমাদের জন্য শুভকামনা থাকলো। কারণ এই রেজাল্টটা ম্যাটার ঠিকই করবে, তবে A+ পাওনি কিংবা গোল্ডেন A+ পাওনি, এটা কাটিয়ে ওঠার জন্য কিন্তু মানে এটা কাটিয়ে ওঠাটা খুবই সহজ। তোমার ভেতরে কতখানি মেটেরিয়াল আছে এটা তোমার ভবিষ্যৎ নির্ধারণ করবে, তুমি কতখানি নিজেকে শান দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছ। গোল্ডেন A+ না পাওয়া কিংবা A+ না পাওয়া কিন্তু আসলে ম্যাটার করবে না। সো এটার জন্য একেবারে ওয়ারিড হও না। শুধু এটার সাথে বলতে চাই যে যারা A+ পেয়েছো তাদের জন্য মানে অনেক অনেক অভিনন্দন তো অবশ্যই, এবং পরবর্তী সময়ে যেন এই রেজাল্টটা অব্যাহত থাকে, পড়াশোনায় যেন এই অনুপ্রেরণায় সামনের ভবিষ্যৎটা যেন উজ্জ্বল হয়, এটা প্রত্যাশা। এবং আমি জানি যে অনেকেই তোমরা এখন আমাদেরকে দেখছো, সবসময় দেখে থাকো, কারণ আমরা সকালে বাংলাদেশের ঠিক তোমাদের SSC পরীক্ষার আগে অনেক টেক্সট পেয়েছি যেখানে তোমরা লিখেছো যে সামনে পরীক্ষা নিয়ে চিন্তিত, সকালে বাংলাদেশ দেখতে পারবো না, মিস করবো। সো নিশ্চয়ই তোমরা এখন রেজাল্ট পেয়ে আমাদের সাথে আবারও যুক্ত হয়েছে। আর টিনা যেমনটা বললো, যারা এখন পর্যন্ত মানে ভালো রেজাল্ট পাওনি বলে ভেঙে পড়েছো, আসলে SSC পরীক্ষার রেজাল্টটা জীবনের প্রথম একটা পরীক্ষা, কাজে এইটা আর কি পরবর্তী সময়ে রিকভার করা যাবে, এবং পরবর্তী রেজাল্ট যদি তুমি ভালো করতে পারো তবেই দেখতে পাবে যে এই উজ্জ্বলতা আরো অনেকাংশে অনেক তোমার জন্য মানে পজিটিভ হয়ে আসবে। কাজে অনেক অনেক শুভকামনা, ভেঙে না পড়ে অবশ্যই সামনের দিকে এগিয়ে যাও, জয় ছিনিয়ে নিয়ে আসো। এবং গতকালকে দেখলাম যে ফেসবুকেও মিষ্টির দোকান হয়ে গেছে, ফেসবুক মানে অনেক মিষ্টি দেখা যাচ্ছিল। তোমার পরিবারে কেউ ছিল কি যে? আমার কাজিন বর্ষণ, হ্যাঁ, ও এবার পরীক্ষা দিয়েছে। সো ও যদিও এখানে নয়, বরিশালে। তো তারপরও মানে এখন যেহেতু ইন্টারনেট আমাদেরকে অনেক কাছাকাছি রাখে, ফোনস রয়েছে, আমাদের বেস্ট ফ্রেন্ড যেটা বলি আমরা। সো এই তো সেলিব্রেশন লেগেই থাকে আর কি। ঠিক তাই। এবং আমি একটু বলতে চাই যে আমার পরিবারের একজন সদস্য, ছোট ভাই মান্তাকা অর্ণব, সে গোল্ডেন A+ পেয়েছে, তাকে অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। এবং দর্শক, একই সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আপনাদের সারাদিনটা গুছিয়ে দিতে আমাদের এবারকার প্রয়াস। আমরা এবার জানাবো সারা বাংলাদেশে কোথায় কি হচ্ছে। শুরু করছি ঢাকা দিয়ে। মহাভারতে শুক্রাচার্যের মন্ত্র হারানো আখ্যান অবলম্বনে মাহবুব লিলেনের রচনায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় আজ সন্ধে 7টায় মঞ্চস্থ হতে যাচ্ছে দেশ নাটক প্রযোজিত অরক্ষিতা। এই নাটকটির নির্দেশনা দিয়েছেন ইশরাত নিশাত। বা চমৎকার একটি আয়োজন, নিশ্চয়ই আপনারা এখানে চলে যাবেন। আরও একবার ঢাকার একটি আয়োজনই জানাচ্ছি, যেটি জাতীয় বিজ্ঞান এবং প্রযুক্তি জাদুঘরে চলছে। এখানে 3 দিন ব্যাপী আপেক্ষিক তত্ত্বের ক্ষণকাল কর্মশালা চলছে। সন্ধ্যা থেকে টেলিস্কোপে চাঁদ, শুক্র গ্রহ, বৃহস্পতি গ্রহ, শনি গ্রহ এবং পর্যবেক্ষণ ক্যাম্প রয়েছে এখানে। কর্মশালাটি চলবে বিকাল 4টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত, এবং আজই কিন্তু শেষ দিন। তাই কেউ মিস করলে, অন্ততপক্ষে বিজ্ঞান প্রেমীরা, তরুণরা, আমার মনে হয় তোমরা বিজ্ঞান নিয়ে একটা কিউরিওসিটি থাকে, তো তোমরা প্লিজ যারা দেখোনি অন্ততপক্ষে আগে কখনো, চলে যাও কিন্তু। এবারে জানাবো ঢাকার আরও একটি আয়োজনের কথা। ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও উন্নত শিক্ষায় চাই তথ্য প্রযুক্তি নির্ভর ক্যাম্পাস। এই প্রতিপাদ্য নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ থেকে শুরু হচ্ছে 2 দিন ব্যাপী দেশের সবচেয়ে বড় ক্যাম্পাস উৎসব। এবং ছাত্র শিক্ষক কেন্দ্রে এই আয়োজনে সারা দেশের 70টি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থী, শিক্ষক ও প্রযুক্তিপ্রেমী অংশ নিচ্ছে। এই উৎসব চলবে আগামী 1 জুন পর্যন্ত। তার মানে এটারও কিন্তু একেবারেই সময় নেই, শেষ হয়ে যাবে কালকেই। তাই এটাও মিস করা যাবে না, চলে যেতে হবে। ঢাকার আরেকটি আয়োজন জানাচ্ছি এবারে। স্ট্যামফোর্ড ডিবেট ফোরামের উদ্যোগে আজ স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির অডিটোরিয়ামে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন এমিরেটস প্রফেসর আনিসুজ্জামান স্যার। বিকাল 3টায় এর কার্যক্রম শুরু হবে।
শিল্পকলা একাডেমিতে চলছে প্রচার মাধ্যমের সংস্কৃতি প্রতিবেদক ও সংস্কৃতি কর্মীদের অংশগ্রহণে শিল্প সমালোচনা বিষয়ক কর্মশালা প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার সকাল 10:30 থেকে 12টা পর্যন্ত কিন্তু এই কর্মশালাটি অনুষ্ঠিত হবে এবং এই কর্মশালা চলবে 17 জুন পর্যন্ত। অনেক অনেক আয়োজন রয়েছে প্রত্যেক দিনের মতোই ঢাকাতে। ঢাকার আরও একটা আয়োজন জানাচ্ছি, যেটি ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে চলছে। 10 দিন ব্যাপী 4 খ্যাতিমান শিল্পীর যৌথ চিত্র প্রদর্শনী। এতে এই প্রদর্শনীতে 41টি চিত্রকর্ম স্থান পেয়েছে এবং বেলা 12টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য এটি খোলা থাকছে এবং এটি চলবে 5 জুন পর্যন্ত। এক এক করে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে সারা বাংলাদেশের আয়োজনগুলো। এখনো অবশ্যই আমরা ঢাকার আয়োজনগুলো জানাচ্ছি, অবশ্যই আরও অনেকগুলো আয়োজন রয়েছে। ঢাকার আরেকটি আয়োজন জানাতে চাই, অলিয়স প্রসেস দো ঢাকার জুম গ্যালারিতে চলছে শিল্পী মোহাম্মদ আবু সেলিমের আমার প্রিয় মাতৃভূমি 5 শিরোনামে 5ম একক কার্টুন প্রদর্শনী। এই প্রদর্শনীটি চলবে 5 জুন পর্যন্ত। যারা কার্টুন প্রেমী রয়েছেন চলে যেতে পারেন সেখানেও। অন্ততপক্ষে বাচ্চাদের নিয়ে তো আমার মনে হয় যাওয়াটা মাস্ট, কারণ বাচ্চাদের সাথে কার্টুনের যোগাযোগটা একেবারেই অবিচ্ছেদ্য। আর আমার মনে হয় বড়রাও আজকাল আমরা অনেক বেশি দেখতে পছন্দ করি 3Dর কাজ বা যাই হোক কার্টুন প্রদর্শনী, খুব ইন্টারেস্টিং। ঢাকার আয়োজন জানাতে জানাতে মানে আমরা অনেক ঢাকার আয়োজন জানাচ্ছি, ঢাকাবাসীরা অনেক অপশন, ইচ্ছা মতো একটাতে চলে যেতে পারেন সময় সুযোগ করে। এবারে যেটি জানাবো সেটি গুলশানে চলছে। গুলশান বেঙ্গল আর্ট লাউঞ্জে চলছে ভিনিতা করিমের একক চিত্র প্রদর্শনী রিভার স্টোরিজ। প্রদর্শনী দুপুর 12টা থেকে রাত 8টা পর্যন্ত চলবে এবং এটি চলবে 6 জুন পর্যন্ত। এবারে যাচ্ছি বন্দর নগরী চট্টগ্রামে। বেশ কিছু আয়োজন জানাবো এখন থেকে ঢাকার বাইরে শহরগুলোর। দেশজ সংস্কৃতির বিকাশ ও আন্তর্জাতিক সংস্কৃতির সাথে মেলবন্ধন শীর্ষক কর্মসূচির আওতায় শিল্পকলা মিলনায়তনে আজ সূর্য সেন নাটক মঞ্চন করা হবে। জেলা শিল্পকলা একাডেমির প্রযোজনায় নাটকটি রচনা করেছেন শোভনময় ভট্টাচার্য। চট্টগ্রামে যারা রয়েছেন নিশ্চয়ই এখানে চলে যাবেন। আরও একবার আমি চট্টগ্রামের একটি আয়োজন জানাচ্ছি, তবে চট্টগ্রাম মেইন নয়, কক্সবাজারের একটি আয়োজন। 3 দশক পূর্তি উপলক্ষে কক্সবাজার থিয়েটারের আয়োজনে সপ্তাহব্যাপী চলছে কক্সবাজার নাট্যোৎসব 2015। কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র মিলনায়তনে এই উৎসবটি চলছে। যারা রয়েছেন ময়মনসিংহে তাদের জন্য এবারকার আয়োজনটি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে চলছে শহীদ জামাল হোসেন হল ফুটবল টুর্নামেন্ট 2015। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করছে 6টি দল, মোট 10টি ম্যাচ অনুষ্ঠিত হবে এবং টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী 3 জুন। দর্শক জানিয়ে দিলাম আমরা ঢাকা সহ বেশ কিছু জায়গার আয়োজন বেশ কিছু বলতে চট্টগ্রাম আর ময়মনসিংহে ছিল, ঢাকার অনেক অনেক আয়োজন ছিল। যাই হোক এই মুহূর্তে একটা বিরতি নিয়ে ফেলছি আমরা। বিরতির পরে যখন ফিরছি একজন অতিথি থাকছেন আমাদের সাথে, আপনারা সাথেই থাকুন। দর্শক বিরতির পরে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন সকালে বাংলাদেশ এবং বিরতিতে যাওয়ার আগে টিনা বলে দিয়েছিল যে বিরতির পরে একজন সম্মানিত অতিথি আমাদের সাথে যুক্ত হবেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন তিনি, আমরা পরিচয় করিয়ে দিব। আমাদের সাথে যিনি রয়েছেন তিনি হচ্ছেন ক্যাস্টলউড থিওরি এবং উপদেষ্টা অক্সফাম। Good morning. Good morning. Welcome to the studio. How Thank are you? I'm very well. Most welcome you are. Yes. Okay, the basic question is how do you start your morning? Well, maybe this morning was a bit special because I had a jet lag. So the morning started very early. I didn't sleep well. But otherwise, I was happy also to hear the morning prayer, which is unusual for me in Brussels. I'm coming from Belgium. Right. So it's Azan. something new. And I had a very nice breakfast. Did you a bit enjoy spicy. this? Yes, I enjoyed it very well. Okay, that's for today. In general, how do you start your morning? I mean, it's a In general, I'm a bit slow to start. Oh, okay. By meaning, I like to have breakfast and take some time and getting my energy and then getting ready for the day. Okay, is this the first time you staying in Bangladesh? Yes, it's my first time. Well, I'm really happy to do that. that's very Yes. good. We are Glad happy know. to hear that too. I mean, It's a we very hope nice this is not the country. last time. I mean, you'll come again and again Yes. to visit here. Yes, it's a very nice country. People are so friendly, so I'm really enjoying it. Our honor. Thank you.
Now, come to the main point. South Asia Right to Food conference is happening here. I mean, can you get a little bit brief on that? I mean, Well, yes, it's a country, so it's for the region. So it's Bangladesh, but also India, Pakistan, Nepal, Sri Lanka. Thank you. And it's basically South Asia is very important, and unfortunately, in South Asia, hunger is still a very, very big problem. Right. Many millions, even Bangladesh, only almost 30 million people are suffering from hunger every day. is it? Yes, so it is a very important issue for the sub-region, and therefore people are coming together trying to solve the issue and trying to call the governments to take responsibility and to accept and to recognize the basic right to food, so that everybody has the right to feed itself every day. I mean, what's the condition of our country? I mean, compared to any other country, any other South Asian country or countries around the world? I mean, Well, what's the situation of us? So still, hunger is a very big problem for Bangladesh. But in general, if you compare it with 25 years ago, Bangladesh situation is improving fast. Okay. So in 25 years, hunger in Bangladesh dropped by half. But still, it's still a very important problem, because still there are almost 30 million people that are suffering daily from hunger, so not having enough food to have, and especially also children under 5, which remain undernourished. So there is still a lot to do, but Bangladesh, also because of its economic growth, is able to address it, and so what we are calling is that the government takes responsibility and basically recognize the right to food in its constitution. That's the main ask, and then to translate that constitutional right to food into policies, so that people can be helped, so that there is investment in agriculture, so that people can access land, the smallholders can access land, women can access land to produce food enough, and so basically progressively realizing that right to food. I mean, you were talking about policy level. I mean, then what is your proposal to act on policy level? I mean, do you have any for this conference? Yes, so there are different levels. So there is the level of what can happen at national level, but also there is also what happens at national level is also dependent on what's happening at the global level. Right. So at national level, I would say there is a need first that government recognizes that right to food, so that also it has an obligation, the government then also has an obligation to translate it into policies, into certain programs of social protection, for instance, but also trying to regulate investment, so that it's basically that it helps food security rather than it helps, for instance, producing food for export for Europe, for us, for instance. So it's that type of elements is very important. And I think at global level, what we see is that there is also responsibility at global level to tackle certain issues. Just an example of climate change. Bangladesh is directly affected by climate change, but Bangladesh is not main responsible for climate change. It's more countries like Belgium or in Europe that we are... Actually, we are sufferer. Yes, but we need to solve it ourselves. So, I mean, there is a big conference in Paris at the end of the year trying to basically get agreement on how to tackle climate change. So that is also affecting food and the right to food in Bangladesh. Food waste, for instance, in Europe, we waste food. Almost 30% of the food that is being produced is being wasted. We means Europe? Yes, Europe. And it's interesting because there is difference. In Europe, we waste food. So it's more as consumers or in grocery stores, we waste food.
But in developing countries, there is also a waste, but it's more from the production side because there is not enough infrastructure to store food or to, not enough roads or the transport. So it's more at the production level that food is being wasted. Right. And in Europe, it's because basically we buy too much food and we can't eat what we buy. So therefore we So lose. that's a worst stage, Yes. right? So there is the food system needs also to be more efficient. And then maybe a final thing is that more and more we see that because of climate change, but maybe you remember the food crisis of 2007 and 2008 where prices went up very strongly. There is a need also to address globally how markets are working. So it means if Bangladesh is now not dependent for rice, for import of rice to feed Bangladeshi people, but it still needs to import wheat or pulses or other types of food. But if other countries, you cannot rely that much on international markets, because prices can change very quickly, and then it affects also, what consumers pay here in Bangladesh. So you need to also to regulate your market. For instance, have stocks of rice, of cereals, so that in case of trouble. Economy is interrelated, I guess. Yes. I know economy is interrelated, so Yes. that affects. Yes. And how climate change actually affects food safety or food security, that I want to know. Well, it's. I think when there is a flood, when the sea level is rising because of climate change, it affects directly lots of food producers in Bangladesh, for instance. Or the monsoons are getting a bit, less predictable. So rain is less predictable. There are typhoons. The typhoon in the Philippines last year. There are now more and more extreme weather events that are directly affecting mostly production, but sometimes also destroying roads. So people cannot buy their food anymore. So it affects a lot of. Our agriculture and food security, safety, Yes. and quality assurance as well. Indeed. Highly. Yes. What is the common mistake when it comes to food safety? Well, I think food safety, it is really important. And I think because, of course, food safety, you need to trust the food that you buy. Right. And I think, there are different elements. If most of the producers produce first for their families, for themselves, and of course food safety is very important for them. But if you are entering into a food production system that is very dependent on chemicals, on pesticides, on fertilizers, then it becomes a problem. Another problem is how to transform the food, how to transport food. If you need to transport, for instance, meat for I don't know, 24 hours in 35 Celsius degrees, it's very bad. So you also need to have sufficient infrastructure that allows the food to be safe when consumers are buying. Yes. So and if you invest more in local food systems, so it means that you don't produce food to be exported, 10,000 kilometers further. Right. And but if you try to build more local food systems, where that helps a lot, because people have more control over what they produce, but also over what they buy. But of course, there is also a need to have sufficient regulation, and that in terms of transforming, in terms of transport, etc. So. But probably strengthening the local food systems is key to the problem of food safety. So my last question, most probably to you, sign the petition is going on online. Yes. What the thing? I mean, the thing is, and it's basically also for people from Bangladesh. Bangladesh only? Yes, and it's asking. So yesterday, the Prime Minister was there at the conference, and I think I was surprised by the commitment of
people of Bangladesh for the right to food, but it's not yet a reality. So what we are asking is that the government writes it in the constitution law that the right to food is a basic human right for everybody. And that's the call of the petition, is that the people of Bangladesh call the government to put the right to food in their constitution, and so that eventually they can also call the government to account for the pledges that it makes to realize the right to food. It's very good to know. It's our privilege and pleasure as well to have you here. Thank you very much. Thank you, Thierry, Thank and you. all the best for that. For that arrangement. Thank you, and thank you And for we your hope hospitality. You will come again and again. Thank Yes, you. Thank with you so pleasure. very much. With pleasure. And best wishes for you. Thank you very much. It was a pleasure. থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম আমরা এতক্ষণ থিওরি ওনার সাথে, আর বাংলাতে একটুখানি আমি দর্শকদের জন্য ছোট্ট করে ব্রিফ করে দেব, তবে এই মুহূর্তে একটা বিরতিতে যাই, ফিরে এসে কখনো এই আয়োজনের মধ্যে আমরা ছোট্ট করে বাংলাতে ব্রিফ করে দেব। সাথেই থাকুন আপনারা। দর্শক, ফিরে এলাম বিরতির পরে। দেখছেন সকালের বাংলাদেশ। চাইলে জয়েন করতে পারেন আমাদের ফেসবুক পেজে, facebook.com/সকালের বাংলাদেশ। জানাতে পারেন আপনার সকালবেলা কেমন কাটছে, সকালের বাংলাদেশ কেমন লাগছে। একেবারেই তাই। আর আমি ব্রিফ করার কথা বলেছিলাম, এখন সেটা করছি না, কারণ আমরা ফুড টু রাইট নিয়ে কথা বলছিলাম, তো রাইট টু ফুড নিয়ে কথা বলছিলাম, সেটা একটুখানি সময় নিয়ে ব্রিফ করতে হবে। আর এখন এই মুহূর্তে আমরা নিউজ স্টুডিওতে চলে যাচ্ছি, যেখানে সহকর্মী ইমতিয়াজ মাশরাফি রয়েছে নিউজ আপডেট দেওয়ার জন্য। মাশরাফি, শুভ সকাল। শুভ সকাল টিনা, সেই সাথে শুভ সকাল আজমিরকেও। দর্শক, আমন্ত্রণ যমুনার হেডলাইন নিউজে। জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বাংলাদেশি সৈন্যদের ভূমিকা প্রশংসিত বলে উল্লেখ করেছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। সকালে জাতিসংঘ শান্তিরক্ষী দিবসে এক দৌড় অনুষ্ঠানের উদ্বোধনকালে এমনটাই জানান তিনি। বলেন, বাংলাদেশিরা বিশ্বের বিভিন্ন প্রান্তে শান্তি রক্ষার জন্য জাতিসংঘের হয়ে কাজ করে যাচ্ছে। পেশাদারিত্বের সবটুকু আর শান্তি রক্ষায় তাদের জীবনও মাঝে মাঝে প্রদান করতে হয় বলেও উল্লেখ করেন তিনি। এছাড়া শান্তিরক্ষী হিসেবে বাংলাদেশি সৈন্যরা প্রশংসা কুড়িয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বাংলাদেশে শান্তিরক্ষী দিবস পালনে সরকার সচেষ্ট। পরে পুরাতন বিমানবন্দর এলাকা থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত এক দৌড় অনুষ্ঠিত হয়, যাতে জাতিসংঘের বিভিন্ন কর্মকর্তা সহ সশস্ত্র বাহিনীর সদস্যরা অংশগ্রহণ করে। রাজধানীর মধ্যবাড্ডায় ইমন নামে এক কিশোরের গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত কিশোর মহানগর উত্তরের ছাত্রলীগ নেতা রবিউল ইসলাম সোহেলের মামাতো ভাই। মধ্যবাড্ডার 67/2 ANZ বিল্ডিংয়ের দ্বিতীয় তলায় পরিবার নিয়ে থাকেন ছাত্রলীগ নেতা সোহেল। তার সাথে থাকতেন মামাতো ভাই ইমন। শনিবার রাত 9:30টার দিকে সেই বাড়ি থেকেই ইমনের লাশ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের পাশ থেকে একটি লাইসেন্সবিহীন পিস্তল জব্দ করেছে তারা। ঘটনার পর থেকেই বাসার গাড়ি চালক পলাতক রয়েছে। মাগুরা 1 আসনের উপনির্বাচনে বেসরকারি ফলাফলে জয়লাভ করেছেন আওয়ামী লীগ প্রার্থী ATM আব্দুল ওয়াহাব। তিনি পেয়েছেন 93,181 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী তপন কুমার রায় সিংহ প্রতীকে 12,790 ভোট পেয়েছেন। শনিবার রাতে ফল ঘোষণা করেন রিটার্নিং অফিসার। গত 9 মার্চ আওয়ামী লীগের সংসদ সদস্য ডক্টর মোহাম্মদ সিরাজুল আকবরের মৃত্যুতে শূন্য হয় মাগুরা 1 আসনটি। নাইজেরিয়ায় জঙ্গি গোষ্ঠী বোকো হারামের হামলায় প্রাণ গেছে অন্তত 29 জনের। শনিবার মাইদুইগুড়িতে একটি মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালায় বোকো হারাম। ঘটনাস্থলেই মারা যায় অন্তত 18 জন, আহত হয় বেশ কয়েকজন। পরে নিরাপত্তা বাহিনী অভিযান শুরু করলে জঙ্গি আক্রমণে প্রাণ যায় আরও 13 জনের। 2009 সাল থেকেই দেশটিতে সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে বোকো হারাম। তাদের হামলায় এই পর্যন্ত মারা গেছে 13,000 মানুষ, ঘর ছাড়া হয়েছে 10 লাখেরও বেশি। এই ছিল এখনকার মতো। ফিরে যাচ্ছি সকালের বাংলাদেশে টিনা ও আজমিরের কাছে। টিনা। মাশরাফি, অসংখ্য ধন্যবাদ নিউজ আপডেট জানিয়ে দেওয়ার জন্য। এবং ধন্যবাদ আমার পক্ষ থেকেও। আর শুভ সকাল জানাচ্ছি আমিও, কারণ মানে তখন বলার সুযোগ পাইনি, আপনি জানিয়ে দিয়েছেন আমাকে, তো এখন সুযোগ পেলাম, আপনাকে জানিয়ে দিলাম। একই সাথে শুভ সকাল জানাচ্ছি যারা এখন সকালে বাংলাদেশে যুক্ত হলেন, যারা অফিসের উদ্দেশ্যে রওনা করবেন বাসা থেকে, নিশ্চয়ই এতক্ষণ ধরেছিলেন, এর জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবং যারা আরও বাকি কিছুটা সময় আমাদের সাথে থাকবেন বলে চিন্তা করেছেন, তাদের জন্য আমাদের আয়োজন কিন্তু এখনও অনেক বাকি। আর দেখতে পাচ্ছি যে আমাদেরকে অনেকেই অনেক কিছু লিখছেন, অনেক সাজেশন দিচ্ছেন, অনেকের জন্মদিনের শুভেচ্ছা বার্তা,
কখন জানাবো সেটা বলছেন ফেসবুকে, চাইলে আপনিও বলতে পারেন facebook.com/সকালে বাংলাদেশ। এখানে স্ক্রলটা দেখে নিয়েছেন নিশ্চয়ই, অ্যাড্রেসের বানানটা এখনো কিন্তু আমরা অনেক পাচ্ছি যে খুঁজে পাচ্ছি না পেজটা, তো প্লিজ বানানটা ফলো করেন। এখানে সার্চ দিলে আমার মনে হয় খুঁজে পেতে আর কোনো অসুবিধা হবে না। আর আজমির, আমি একটুখানি পরের আয়োজনে যাওয়ার আগে ছোট করে ব্রিফ করে দিতে চাই দর্শকদেরকে, কারণ আমাদের একেবারেই বাংলা ভাষাভাষীর যারা দর্শক রয়েছেন তাদের জন্য একটুখানি সহজ করে দিতে চাই, কারণ খাদ্য এমন একটা জিনিস যেটা আমাদের বেসিক অধিকারগুলোর একটা, মৌলিক অধিকারগুলোর একটা। তো আমার মনে হয় রাইট টু ফুড নিয়ে যেটা নিয়ে আমরা কথা বলছিলাম, এটা বাংলাদেশে এখন একটা কনফারেন্স চলছে, যেটা সাউথ এশিয়ান কান্ট্রিগুলো নিয়ে একটা কনফারেন্স চলছে, যেটা খাদ্য অধিকার নিয়ে হচ্ছে। বাংলাদেশ গভর্নমেন্ট যেখানে জড়িত এবং ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল বিভিন্ন অর্গানাইজেশনস এটা অ্যারেঞ্জ করেছে। এখানে খাদ্য অধিকার এবং সর্বোপরি খাদ্য ফুড সেফটি, যেটাকে আমরা বলি যে নিরাপদ খাদ্য এবং কোয়ালিটি অ্যাসিওরেন্স, কোয়ালিটি কতখানি অ্যাসিওর করতে পারছি, সবার কাছে খাদ্য পৌঁছাচ্ছে কিনা, যারা রয়েছে পভার্টি লাইনে তাদের জন্য আরও পলিসি লেভেলে কী কী মানে অ্যাক্ট করা যায়, কী কী ইনিশিয়েটিভ নেওয়া যায়, কিংবা ক্যাম্পেইন রয়েছে কতখানি সবাইকে সচেতন করার জন্য, মূলত এগুলোই কভার করা হবে। আর এরপরেও যদি মানে যেগুলো বললাম না কভার করা থাকে, সেগুলো কখন আমরা জানিয়ে দেবো জানতে পারলে, যেহেতু আরও 2 দিন রয়েছে এই কনফারেন্সের। এই তো মোটামুটি এই ছিল। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমার মনে হয় যে তুমি যাদের উদ্দেশ্যে এটা বলেছো তাদের জন্য অনেকটা অর্থবহ হয়ে গেল আমাদের কনভারসেশনটি। এবং দর্শক, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা এবার আপনাদেরকে জাতীয় যে দৈনিকগুলো রয়েছে, আমরা প্রতিদিন চেষ্টা করি সেই জাতীয় দৈনিকগুলো থেকে কয়েকটা পত্রিকার প্রধান এবং উল্লেখযোগ্য শিরোনামগুলো আপনাদের সাথে শেয়ার করতে। আজকেও ব্যতিক্রম হচ্ছে না, হাতে তুলে নিচ্ছি পত্রিকা। দেখতে পাচ্ছি প্রথম আলো প্রধান শিরোনাম করেছে যেটি, মাফিয়া পতনের সূচনা করলেন অদম্য বাবা। এছাড়া ছেলের লাশ খুঁজতে গিয়ে গণকবরের সন্ধান। এরপরে দেখতে পাচ্ছি দীর্ঘমেয়াদী সমাধানের আভাস মিলল না ব্যাংকক সম্মেলন, ইস্যুতে এটি করা হয়েছে। এবং গোল বাঁধিয়াছে গণিতের ফল, এটি আরেকটা আলাদা শিরোনাম। এসএসসিতে পাশের হার ও জিপিএ 5 কমেছে। দেখতে পাচ্ছি হাস্যোজ্জ্বল কিছু তরুণীর আনন্দ। এখানে একটা সচিত্র প্রতিবেদন রয়েছে। এসএসসি পরীক্ষার ফলাফলে ঢাকা বোর্ডের প্রথম ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ এবং কৃতি শিক্ষার্থীদের আনন্দ উল্লাস তো এরকমই। এটা কিন্তু ঢাকা শিক্ষা বোর্ডের হলেও এটা হচ্ছে কি একটু ঢাকা থেকে বাইরে, ডেমরা থেকে। এছাড়া এক নজরে টোটাল এসএসসির রেজাল্টটা দেখতে পাচ্ছি হার না মানা মা ও ছেলে, তাদের একটি গল্প। এবং মোদির সফরে মানব পাচার রোধে সমঝোতা স্মারক হবে জাহাজ চলাচল চুক্তিও, এবং যে কারণে ঢাকা আসতে রাজি মমতা, আসবেন একদিন আগে, একটা প্রশ্নবোধক চিহ্ন। জানিয়ে দিলাম প্রথম আলো থেকে। এবার তোমার হাতে আছে দৈনিক যুগান্তর। যেহেতু মাধ্যমিকের ফলাফলই হচ্ছে গিয়ে প্রধান শিরোনাম, তাই যুগান্তরটা খুলেও অনেক শিরোনাম আমি দেখতে পাচ্ছি। শুরুতেই যেটি পড়ছি সেটি হচ্ছে এসএসসির ফল বিশ্লেষণ, রাজনীতি ও গণিতই ডুবিয়েছে, আর ভালো ফল পেতে প্রশ্ন ফাঁস করছে প্রতিষ্ঠানগুলো, এরকম একটি শিরোনাম দেখতে পাচ্ছি যুগান্তরে, যেটি বলছে সেরা 20 তালিকা ঘোষণা না করার সিদ্ধান্তও হয়েছে, সেটিও জানাচ্ছে যুগান্তর। আর এরপরে ডেমরার শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ সব বাধা ডিঙিয়ে প্রথম স্থানে। আর এরপরে বিশ্লেষণে আবার যাই, ভালো কলেজে স্থান পাবে না 62,000 মেধাবী, এবং মাধ্যমিকে থামলো পাশের ঊর্ধ্বগতি, কমেছে জিপিএ 5, এটিও রয়েছে। আর এরপরে অন্যান্য প্রসঙ্গে বিচার বিভাগের সমস্যা, আইনমন্ত্রীর উপলব্ধি ও বাস্তবায়নে ফাঁক রয়েছে প্রধান বিচারপতি। আমি একটু শেষ পাতায় চলে যেতে চাই, যেটি হচ্ছে ভূমধ্য সাগরে 4200 অভিবাসী ও 17 লাশ উদ্ধার, এটি রয়েছে। মিয়ানমারে থাই পাচারকারী গ্রেফতার হয়েছে, এটিও জানাচ্ছে দৈনিক যুগান্তর। এই তো মোটামুটি ভাবে। আচ্ছা, এবারে রয়েছে আমার হাতে দৈনিক সমকাল। দেখতে পাচ্ছি কমেছে পাশের হার ও জিপিএ 5, এসএসসি ফল প্রকাশ, এই ইস্যুতে এটি করা হয়েছে। এখানেও সচিত্র প্রতিবেদন এবং আনন্দের একটা বাঁধভাঙা আনন্দের একটা ছবি রয়েছে। এবার দেশ সেরা শামসুল হক খান স্কুল, এগিয়ে রাজশাহী, পিছিয়ে সিলেট। এছাড়া রানার সঙ্গে আসামি হচ্ছেন 5 সরকারি কর্মকর্তাও। সাভার ট্র্যাজেডির 2 মামলার চার্জশিট আজ। এবং শেষ পাতা থেকে পড়তে চাই, দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলনে প্রধানমন্ত্রী, সমর ব্যয় কমিয়ে বিশ্ব দারিদ্র্য নির্মূল সম্ভব। এবারে তোমার কাছে কি আছে? দৈনিক ইত্তেফাক একইভাবে রেডিং শিরোনাম করেছে, কমেছে পাশের হার, জিপিএ 5।
এটি রয়েছে এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে জানাচ্ছে ইত্তেফাক। আর এরপরে একই রিলেটেড কিছু সংবাদ দেখতে পাচ্ছি, যেটি হচ্ছে এটি হচ্ছে এবারও এগিয়ে ছেলেরা, এটি রয়েছে। আর এরপরে শিক্ষামন্ত্রী বলেছেন আগামীতে সেরা প্রতিষ্ঠান বলে কিছু থাকবে না, এমসিকিউ পদ্ধতি বাতিলের পক্ষে মত, এটি রয়েছে দেখতে পাচ্ছি। আর এরপরে রাজনৈতিক প্রসঙ্গে চলে যাই, ভেঙে যেতে পারে 20 দলীয় জোট, এটি রয়েছে। আর এরপরে জনগণের ভাগ্য নিয়ে চিনিমিনি খেললে ক্ষমা নেই, প্রধানমন্ত্রী বলেছেন গণভবনে। যদিও এটি এসএসসির ফলাফলের অনুলিপি হস্তান্তর করেছেন যখন শিক্ষামন্ত্রীকে, তখন বলেছেন। আর এরপরে সীমান্ত চুক্তি বার্লিন প্রাচীর পতনের সমান, এটি মোদি বলেছেন, যেটি যুগান্তরেও শিরোনাম হয়ে উঠে এসেছিল, দৈনিক ইত্তেফাকেও দেখতে পাচ্ছি। আর এরপরে তিস্তা নিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা হবে মোদির, আনন্দবাজার পত্রিকার খবর। এই তো মানব পাচার প্রসঙ্গটা যেহেতু আলোচনার শীর্ষে, এটি নিয়ে যেটি রয়েছে সেটি পড়তে চাই। রোহিঙ্গাই মূল সমস্যা, বদনামের দায় বাংলাদেশের উপর চাপানো হচ্ছে, এটিও জানাচ্ছে দৈনিক ইত্তেফাক। এই তো এবারে জানিয়ে দিচ্ছি দৈনিক জনকণ্ঠ থেকে প্রধান শিরোনাম, এসএসসির ফলে পেট্রোল বোমার প্রভাব, পাশের হার কমেছে। এছাড়া সামরিক ব্যয় কমালে বিশ্ব থেকে দারিদ্রতা নির্মূল সম্ভব বলছেন দক্ষিণ এশিয়া খাদ্য অধিকার সম্মেলনের প্রধানমন্ত্রী। দৃষ্টি প্রতিবন্ধী বগুড়ার রাফি পাশ করেছে জিপিএ 5 পেয়ে, অভিনন্দন রাফিকে। আর দেখতে পাচ্ছি অনেকগুলো সংবাদ, সবগুলো পত্রিকাতে দেখলাম যে দীপিকা এসেছে একটা কোম্পানি একটা প্রমোশনের অংশ হিসাবে, এটিও কিন্তু খুব চমৎকার করে প্রতিটা পত্রিকাতে দেখলাম, মানে ছবি দিয়েই ছাপানো হয়েছে এটি। যাই হোক, এবার ডেলি স্টার শুরুতেই যেটি আমি ডান দিকেই দেখতে পাচ্ছি সচিত্র প্রতিবেদন এসএসসি রেজাল্ট নিয়ে করেছে, যেটি ডেলি স্টার বলছে পাস রেট 86.72%, এসএসসি রেজাল্ট স্লাইড ফর পলিটিক্স ম্যাথ। আর এরপরে যেটি পড়ছি পলিটিক্যাল নিউজ, ইটস লাইক ফল অফ বার্লিন ওয়াল, এটি মোদি বলেছেন, মোদি। আর এটি সবগুলো সংবাদপত্রই দেখছিলাম সেটি। আর এরপরে যেটি পড়ছি সর্বশেষ শিরোনাম, সেটি হচ্ছে দ্য হিউম্যান ট্রেড গেইনিং ফ্রম আদার্স পেইন, এটি রয়েছে দ্য ডেলি স্টারে দেখতে পাচ্ছি প্রথম পাতাতে। এই তো বা আমরা জানিয়ে দিলাম অনেকগুলো সংবাদপত্র থেকে উল্লেখযোগ্য প্রধান শিরোনামগুলো। দর্শক, এর বাইরেও অনেক শিরোনাম থাকে, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা সেগুলো স্পর্শ করতে পারি না। আমাদের এবার দরকার ছোট্ট একটা বিরতির পরে আপনাদেরকে নিয়ে আবারও ফিরছি, সাথেই থাকুন। দর্শক, বিরতির পরে স্বাগত জানাচ্ছি। সকালে বাংলাদেশের সাথেই রয়েছেন আপনি, আপনার সাথে রয়েছি আমরা, এবং অনেকগুলো আয়োজন রয়েছে আপনাকে ঘিরে। আর বলতে চাই যে অনেক গরম বাড়ছে প্রতিনিয়ত, তাই গরমের নিচে সুরক্ষায় থাকুন এবং প্রিয়জনকে সুরক্ষায় রাখুন। এর জন্য অন্ততপক্ষে যখন আপনি বাইরে যাচ্ছেন, আপনি কিন্তু একটা বিশুদ্ধ পানির একটা মানে বোতল আপনি কিন্তু সাথে রাখতে পারেন। এবং সারা দিনের যে খাদ্যাভ্যাস, এর সাথে কিন্তু পানি জাতীয় খাবার একটু বাড়াতে পারেন, যেমন শসা, তরমুজ বা বিভিন্ন রকমের ফল রয়েছে, এগুলো কিন্তু আপনি খাদ্যাভ্যাসের সাথে যুক্ত করতে পারেন। এছাড়া আর যেটা পারেন সেটা হচ্ছে একটা ছাতা রাখতে পারেন। রুবির কাছে তো দায়িত্ব নিয়েও আজকে করে দিল। যাই হোক, ওর পানীয় তরল খাবার খাবেন এটা নিয়ে একটুখানি আসতে চাচ্ছিলাম। আর যেহেতু আজ আমরা অনেকক্ষণ রাইট টু ফুড নিয়ে কথা বলছিলাম, ফুড সেফটি নিয়ে কথা বলছিলাম, তাই খাবার আগে একটুখানি যাচাই করে নেবেন যে কি খাচ্ছেন। এটা আমাদের নিজ নিজ দায়িত্বেই আজকাল করতে হবে, যেহেতু আসলেই আজকাল হয় না চট করে কিছু কিনলাম এবং খেয়ে ফেললাম, এটা একটুখানি রিস্ক ফ্যাক্টর থাকে এতে কিছু কিছু আমাদের জন্য, তাই একটুখানি যাচাই বাছাই করে। এই তো ব্যাস। এবং আজকে কিন্তু অনেকে কেকও খাবে, জন্মদিন রয়েছে যাদের। সো দর্শক, বুঝতেই পারছেন যে কোন দিকে যাচ্ছি আমরা এবার। আজকে যাদের যাদের জন্মদিন তাদেরকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে যাচ্ছি। যারা আমাদেরকে লিখেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দেখতে পাচ্ছি সোহাগ আখন্দ, আপনি বলেছেন যে আমার স্ত্রী দোলার শুভ জন্মদিনের শুভেচ্ছা জানানোর অনুরোধ জানালাম, তিনি এটি বলেছেন। অবশ্যই জানাবো, কারণ সোহাগ ভাই আমাদেরই যমুনা পরিবারেরই একজন, আমাদের ক্যামেরা স্টোরে রয়েছেন সোহাগ আকন্দ ভাই, কেন জানাবো না। অবশ্যই ভাবির জন্মদিনের অনেক অনেক শুভকামনা থাকলো। এমডি রিফাত হোসাইন, আপনি বলছেন যে আপু শুভ সকাল। ভাইয়া বলেছেন আমি মিরপুর 6 থেকে বলছি, আমার প্রিয়তমা লিখেছে যদিও, প্রিয়তম বন্ধুর জন্মদিন, বন্ধুর নাম মাহাদি জান্নাত আর কি, আর বলেছে তোমরা উইশ করে দাও। অবশ্যই মাহাদি জান্নাতকেও জন্মদিনের শুভকামনা থাকলো। অনেক অনেক ভালো করে কাটুক দিনটি, এবং প্লিজ একটুখানি জানাবেন আমাদেরকে সেলিব্রেশনটাও কেমন করে
হলো, এটাইও আমরা একটুখানি জানতে চাই। তাতে করে হয় না যে মানে কানেক্টেড ফিল করি বেশি, যে কেমন করে সেলিব্রেশন হলো, বা সেটা যদি জানতে পারেন, আমি জানি না কাছেই আছে আপনার বন্ধু নাকি দূরে আছে, যদি একসাথে সেলিব্রেশন হয় প্লিজ এটা একটুখানি আমাদেরকে শেয়ার ঠিক করুন। তাই। এবং আমি যার ফ্যান, লাক্স সুপারস্টার হচ্ছে গিয়ে ইশরাত চৈতি, আজকে তারও জন্মদিন। চৈতি, জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা। একই সাথে বলতে চাই যে দর্শক যারা আমাদেরকে লিখবেন ভাবছেন, তারা কিন্তু চাইলেই আমাদেরকে লিখতে পারেন। অন্ততপক্ষে একদিন আগে আপনার প্রিয় মানুষটির নাম উল্লেখ করে তিনি কোথায় থাকেন সেটি জানিয়ে আমাদেরকে যদি শুভেচ্ছা বার্তা লেখেন, আমরা সেটা পরদিন সকালে বাংলাদেশে আপনার সেই প্রিয় মানুষটার কাছে পৌঁছে দেবো বলে আশা প্রকাশ করছি। অবশ্যই তাই, এবং প্রিয় মানুষটার ঠিকানার থেকেও এখানে মানে মোর ইম্পর্ট্যান্ট আপনি কোথা থেকে লিখছেন এটি একটুখানি আমাদেরকে জানিয়ে পাঠাবেন। এবং ইউজার নেম অন্য কিছু দেয়া যাবে না, আপনি যে নামে রয়েছেন ওই নামেই কোনো আইডি থাকে যদি, এখান থেকেই আমাদেরকে জানাতে পারেন, এটি ব্যাস। আর আমরা যেহেতু প্রসঙ্গে রয়েছি মানে আমাদের ফ্যান পেজের, এখানে একটুখানি আমি বলে নিতে চাই, আপনারা যারা আমাদেরকে ছবি পাঠাচ্ছেন, এ মাস জুড়ে আমরা মাকে দেখতে চেয়েছিলাম, মা দিবস গেল, মায়ের প্রতিচ্ছবি আপনাদের কাছে চেয়েছিলাম। এবার যেটি করতে চাই, মধুমাস জ্যৈষ্ঠ শেষ হতে চলেছে, আষাঢ় আসছে, তো আমরা বাংলার বর্ষাকাল আপনাদের চোখে দেখতে চাই আগামী মাস জুড়ে। পরের মাসে যদি সেটা এক্সটেন্ড করা হয় সেটা তখন জানিয়ে দেবো, মানে জুলাইয়ের কথা বলছি, কিন্তু জুনটা আপাতত আমরা প্লিজ দেখতে চাই আপনার চোখে বর্ষার কী রূপ। সেটা বৃষ্টির ছবি হতে হবে এমন কোনো কথা নেই, বর্ষার প্রকৃতি হতে পারে, ধান হতে পারে, ফুল হতে পারে, বর্ষার যেই যেই রূপ আপনাকে ছুঁয়ে যায়, একটা অ্যাপিল সৃষ্টি করে, সেটি আপনাদের চোখে দেখতে চাই। মানে মোদ্দা কথা বলতে আপনার চোখে বাংলার বর্ষাকাল, এটি দেখতে চাচ্ছি জুন জুড়ে, প্লিজ পাঠাবেন। এই তো যেখানে পাঠাবেন, আজমির একটুখানি আবার। আমার মনে হয় খুব কেয়ারফুলি আপনি শুনেছেন কথাগুলো, টিনা যেগুলো বললো, বৃষ্টি প্রতিফলিত করছে আপনাকে বা বৃষ্টি আপনাকে স্পর্শ করছে, এরকম যে কোনো প্রতিচ্ছবি আমাদেরকে পাঠিয়ে দিন ছবি তুলে। কোনো ট্যাগ করবেন না দয়া করে, এবং কোনো এডিট করবেন না। facebook.com/সকালে বাংলাদেশে ইনবক্স করে আমাদেরকে পাঠাবেন। প্রতিদিন একটা করে ছবি আমরা আপনাদেরকে সেখান থেকে দেখাবো এবং খুঁজে বের করব সেই সবগুলো ছবি থেকে মাস সেরা একজন যিনি বিজয়ী হবেন এবং যার হাতে আমরা অনেক পুরস্কারও তুলে দেবো। অবশ্যই। আর এর সাথে একটুখানি অ্যাড করতে চাই যে নিয়ম কিন্তু থাকছে, প্লিজ আপনার নামটা লিখে দেবেন, আপনার নাম তো থাকছেই, শিরোনামটা দেবেন, এই ছবির যে শিরোনাম আপনার মনে হয় সেটি দেবেন, কোথা থেকে তুলেছেন সেটি লিখে জানাবেন, তাহলেই হয়ে গেল, ইনবক্স করে পাঠালেই হবে। আর এই মুহূর্তে আমরা একটা সকালবেলা উপভোগ করতে চাই, কারণ হয়তো তাড়াহুড়োর জন্য আজকে সকালটা আপনাদের দেখা হয়নি। চমৎকার, একই সাথে বললাম আমরা গ্রাম বাংলার একটি সকাল দেখলাম, যেটা আমরা আসলে সিটি টাউনে যেগুলো মানে মেট্রোপলিটনের আমরা যারা বাসিন্দা আজকাল কর্মব্যস্ত থাকি, খুব মিস করি মাঝে মাঝে। মনে হয় গ্রাম বাংলার এই মুহূর্তগুলো প্রত্যেকেরই আমার মনে হয় এরকমই একটা ফিলিং থাকবে, যে মাঝে মাঝে খুব গ্রামে যেতে ইচ্ছা হয়, এরকম একটা প্রশান্তির সকাল দেখতে আর কি। ঠিক তাই। এবং এরকম প্রশান্তির সকাল সবসময় আপনাকে স্পর্শ করুক, এটা প্রত্যাশা, এবং এই প্রত্যাশায় আজকে সকালের বাংলাদেশ থেকে আমরা বিদায় নেব এবং বিদায় নিচ্ছি আগামীকালকে আবার আসার জন্য। নিশ্চয়ই আবারও হাসি মুখগুলো দেখব, যারা অনেকেই চোখ ডলতে ডলতে টিভি সেটের সামনে এসে সকালে বাংলাদেশ দেখেন এবং আমাদেরকে আপনারা নানান রকমের কমেন্টস লেখেন, শুভেচ্ছা বার্তা লেখেন, প্রত্যেককে চাই। আর আজকের মতো যেতে চাই। একেবারেই তাই, যাওয়ার আগে আরও একবার শুভ সকাল।